আমাদের এবারের পর্ব চীন বা রিপাবলিক অফ চায়নাকে নিয়ে। এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, আর জনসংখ্যায়ও এটা দ্বিতীয়। চীনের রাজধানী বেজিং, আর আমার ভ্রমণও শুরু হচ্ছে এই বেজিং থেকে। কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। ভায়া ব্যাংকক, সিঙ্গাপুর বা কুয়ালালামপুর হয়ে এখানে আসতে পারেন। তবে কলকাতার চাইনিজ এম্বাসি আছে, সেখান থেকে ভিসা পাওয়া যায়। চায়না সম্বন্ধে অনেকেরই একটু কনফিউশন আছে। গ্রুপ ট্রাভেলে যেতেই সবাই পছন্দ করেন, কিন্তু আমি একা যেতেই পছন্দ করি। তাই এবারে আপনাদের একা বা ছোট ট্রাভেল গ্রুপ নিয়ে কিভাবে ভ্রমণ করবেন সেটা দেখাবো। তবে এ সম্বন্ধে বিশদ কিছু তথ্য জানাবো এই পর্বের শেষে। চলুন আগে এয়ারপোর্ট থেকে শহরে পৌঁছে যাই। গুড মর্নিং বেজিং। চায়নার রাজধানী বেজিংয়ে চলে এসেছি, আর প্রচুর সময় লেগেছে, 2 ঘন্টার ওপর সময়। এতটা সময় আমার আমেরিকা ঢুকতেও লাগে না। হোটেল থেকে একটা বাস লিখে দিয়েছিল, সেখানে গিয়ে বললো এ যাবে না। তবে লাস্টে ঠিক করলাম ঠিক আছে, ট্যাক্সি করেই যাব। আমার ট্যাক্সি এসে পৌঁছে গেছে আমার হস্টেলের সামনে। ভাড়া লাগলো মোটামুটি 1,500 টাকার মতো। তবে হস্টেলের চেকিং টাইম এখনো হয়নি। তো আমার হোটেলের পাশেই রয়েছে একটা ফুড স্ট্রিট, এখানেই আমার লাঞ্চ সেরে নেব। লাঞ্চের জন্য আমি সবচেয়ে বেশি প্রেফার করি নুডল স্যুপ। তো এখানে যথারীতি নুডল স্যুপ অফার দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন চীনের বিখ্যাত পিকিনিজ ডাক। তো এগুলো আরেকটু গ্রিল করে আপনাদের পরিবেশন করা হবে যদি আপনারা চান। তো যাই হোক, আপাতত এই নুডল স্যুপ খেয়েই আমাকে বেরিয়ে পড়তে হবে। তবে এই নুডল স্যুপ একটা কাঠি দিয়েছে, এই কাঠিতে করেই খেতে হবে। জানি না স্যুপটা চুমুক দিয়ে খেতে হবে কি না। আমি চামচে চাইতে এইরকম একটা চামচে আমাকে দিল। তবে যাই হোক, টেস্ট খুব ভালো। তার কারণ এখানকার স্যুপের মধ্যে একটা জিনিস দেওয়া হয়, সেটা হলো চিলি অয়েল, এবং সেই জন্য দেখছেন এখানে একটা কারির মতো একটা টেক্সচার এসছে, যেটা খেতেও খুব সুন্দর। আর এর পাশেই রয়েছে লামা টেম্পল। চলুন এবার ঢুকে পড়ব লামা টেম্পলে। আমার হোস্টেল থেকে হাঁটা পথ এই লামা টেম্পল। এটা ডংচেন এরিয়ার মধ্যে। আর এই লামা টেম্পলের ভালো নাম হলো ইয়ংঘে লামেসেরি। 1694 সালে নির্মাণ শুরু হয় লামা টেম্পলের। শুনেই বুঝতে পারছেন এটা তিব্বতী মন্দির। শুধু তাই নয়, এটা তিব্বতের বাইরে নির্মিত সবচেয়ে বড় টিবেটিয়ান বুদ্ধিস্টদের মন্দির। তবে এই তিব্বতী স্টাইলের সঙ্গে হান চাইনিজ স্টাইলের মিলন ঘটেছে এই মন্দির। খুবই বিখ্যাত এই মন্দির। সুবিশাল টালির ছাদ, খিলানগুলোর অলংকারিক কাজ দেখবার মতো। বিশাল কোর্টইয়ার্ডের মধ্যে রয়েছে অনেক স্ট্যাচু আর আর্কিটেকচারের বিস্ময়কর নিদর্শন। দেওয়ালে খোদাই করা রেলিক্স আর মণ্ডলাগুলো দেখবার মতন। প্রচুর মঙ্ক এখানে থাকেন পুজো আর্চার জন্য, আর লোকাল লোকেরা শ্রদ্ধার সঙ্গে পুজো আর্চা করেন। প্রচুর ট্যুরিস্টও এসছেন এই মন্দির দেখার জন্যে, তারাও শ্রদ্ধার সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। 1949 সালে এটাকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে মান্যতা দেওয়া হয়। আমি খুব এক্সপার্ট নয় সেলফি তুলতে, তবুও সবাইকে যখন দেখি সেলফি তুলছে আমি একটু তুলে। লামা টেম্পলের গায়েই রয়েছে মেট্রো স্টেশন, আর এই মেট্রো ধরে চলে এসেছি চীনের বিখ্যাত রাজপ্রাসাদ, যেটাকে ফরবিডেন সিটি বলা হয়। এটা প্রাসাদ কাম দুর্গ, তাই এর বাইরে দেখতে পাচ্ছেন চওড়া খাল কাটা আছে, যেটা এই দুর্গ বা প্রাসাদের নিরাপত্তার জন্য করা। আর এই খালের পাশ দিয়েই চলে এসেছি তিয়ানানমেন স্কোয়ার। এটাও খুব বিখ্যাত আর ঐতিহাসিক জায়গা। আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ম্যাপ অফ তিয়ানানমেন এরিয়া, মানে জায়গাটা কত বড় এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন। আমি যে প্রথম ছবিটা আমি দেখেছিলাম, আমি যেদিকে বাস থেকে নেমেছিলাম, সেটা ছিল
সাউথ গেট। তো সাউথ গেটে খালি প্যালেস মিউজিয়ামটা রয়েছে। তবে আমরা আগে দেখে নেব ফরবিডেন সিটির ভেতরে, যদিও এই ছবিগুলো আমার গতবারের তোলা, কারণ ফরবিডেন সিটি দেখতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। আর বুকিং করার জন্যে অনলাইন স্লট অনেক আগে থেকে বুক করতে হয়, তা না হলে টিকিট অফিস থেকেও টিকিট কেনা যায়, তবে সেখানে ভালো সময়ে স্লট পাওয়া খুব মুশকিল। এটাকে ফরবিডেন সিটি বলা হয় তার কারণ এই প্রাসাদে একসময় জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ ছিল, শুধু রাজপরিবারের লোক আর প্রজারা থাকতেন এখানে। তবে এটাকে এখন প্যালেস মিউজিয়ামও বলা হয়। মেরিডিয়ান গেট পেরিয়ে বিশাল কোর্টইয়ার্ড, আর তার মধ্যে রয়েছে চাইনিজ আর্কিটেকচারের অভূতপূর্ব নিদর্শনগুলো। অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেরকম হল অফ মিলিটারি গ্লোরি, হল অফ সুপ্রিম হারমনি, আর ওয়েস্ট প্যালেস আর মিউজিয়াম। চলুন এবার তিয়ানানমেন স্কোয়ারে একটু চক্কর লাগাই। বেশ বড় চত্বর, প্রায় 100 একর জায়গা নিয়ে 1651 সালে তৈরি হয়। এটা মূলত অ্যাসেম্বলি বা প্যারেডের জন্য তৈরি হয়। তিয়ানানমেন মানে হচ্ছে গেট অফ হেভেনলি পিস, আর এটা ফরবিডেন সিটি বা রয়্যাল প্যালেসেরও মেইন গেট। মাঝে যে বিরাট মনুমেন্ট দেখতে পাচ্ছেন, এটা মনুমেন্ট অফ পিপুলস হিরো, যেটা 1958 সালে তৈরি হয়। পূর্ব দিকে বিশাল দোতলা বিল্ডিং, ওটা ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না, 2003 সালে নির্মিত হয়। আর দক্ষিণ দিকে পিপুলস হিরো মাও সেতুংয়ের মেমোরিয়াল হল, 1977 সালে তৈরি হয়। মাওয়ের নশ্বর দেহ এখানে রাখা আছে। ন্যাশনাল পিপুলস কংগ্রেস মিটিং হলও এখানে আছে, যেখানে প্রায় 10,000 লোক বসতে পারে। পুরো জায়গাটা খুব ওয়েল প্ল্যান্ড। তবে তিয়ানানমেন আর ফরবিডেন সিটি ঘুরে দেখতে একটা গোটা দিন লেগে যায়। ফুড ট্রাক পেলাম, এখানে পাওয়া গেল হচ্ছে পোট্যাটো চিপস, একটা আইসক্রিম আর একটা জল, সব মিলিয়ে 400 টাকা। তবে আইসক্রিমের প্যাকেজিংটা খুব সুন্দর, গলে গিয়ে টক 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 করে পড়ছে এরম ব্যাপারটা নয়। এখন সন্ধে হয়ে গেছে, তাই আন্ডারপাস দিয়ে চলে যাব মেট্রো স্টেশন, আর মেট্রো ধরে চলে এসেছি বেজিংয়ের আইকনিক সিটি সেন্টার ওয়াংপুজিং স্ট্রিটে। চীনের অর্থনৈতিক প্রগতি আর বিশ্বমানের শপিং এবং ডাইনিং কনসেপ্টের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে এই ওয়াংপুজিং স্ট্রিট। এটা একটা ওয়াকিং আর শপিং স্ট্রিট। 1368 সালে মিং ডাইনাস্টির কমার্শিয়াল সেন্টার ছিল এটা। তারপর কুইন ডাইনেস্টির লোকেরাও এখানে থাকতেন, তাই এই জায়গাটার নাম ওয়াংফু মানে প্রিন্সেস রেসিডেন্স হয়। গাড়ি সুন্দর ঝোলার মধ্যে দিয়েছে, পেছন নিচে বাবুরগুলো দেখা যাচ্ছে, উপরে টি। আর এর দাম হচ্ছে 20 ইউন, মানে হচ্ছে 260 টাকা, 250 টাকা। তবে এটাতে নম্বর দিতে পারলাম না চায়নাকে কোনো, মানে থাই মিল্ক টি যেটা আমরা খাই ওটা থাই মিল্ক টি বলে, এরা বাবল মিল্ক টি বলেছে। এর কোনো কাছাকাছি লাগে না। ওটার দাম 50 টাকা, এটার দাম প্রায় 250 টাকা। ও হুটংও আছে এখানে একটা, দেখি হুটংটা এখানে কাছাকাছি দেখতে পাই কিনা। 1999 সালে পুরো জায়গাটাকে ডেভেলপ করা হয়। তারপর থেকে খুব তাড়াতাড়ি এটা বিশ্বের অন্যতম শপিং স্ট্রিট হয়ে ওঠে। প্রচুর শপিং মল
ব্র্যান্ডেড রিটেল, রেস্টুরেন্ট, ফুড কোর্ট, সিনেপ্লেক্স জনগণকে আকৃষ্ট করে নিয়ে আসে। অনেক বসার জায়গাও আছে পিপল ওয়াচ করার জন্যে। কেনাকাটা, খাওয়া দাওয়া করে সময় কাটানোর আদর্শ জায়গা। অনেক লোক জয়েন করেছে। যে কোনো পার্কে গেলে আপনি চায়নাতে পাবেন, চায়না কেন ব্যাংককেও পাবেন। প্রত্যেকে একই ছন্দে নাচছেন, সে নিয়ে কোনো কথা নেই। হস্টেলের কাছেই অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য এলাম। অর্ডার করেছি ফ্রাইড রাইস, চালটা আতপ চাল, আর এর মধ্যে দেখতে পাচ্ছি গাজর, ক্যাপসিকাম, ডিম দেওয়া আছে। এটার সাথে এই স্যুপটা দিয়েছে খাবার জন্য। কোয়ালিটি খুব ভালো বলবো না, তবে চলে যায়। তবে আমি হস্টেলে থাকি বলে একটা সুবিধে আছে, যদি পুরোটা শেষ করতে না পারি আমি বাকিটা প্যাক করে নিয়ে হস্টেলের ফ্রিজে রেখে দিতে পারি, পরের দিন সকালে গরম করে আবার খেতে পারি। গুড মর্নিং বেজিং। এখন বেজিংয়েই আছি, আর এসছি চাইয়ং মেন স্টেশনে। আমার হোটেল থেকে 4টে স্টেশন এটা, আর যাব দ্য গ্রেট ওয়াল অফ চায়না, বাদালিং বলে একটা জায়গা, প্রায় 70 কিলোমিটার দূরে। তো যেহেতু ইউটিউব ব্যান আছে, সেই জন্য ইউটিউবারদের সঙ্গে আমার মনে হয় না এদের খুব একটা সম্পর্ক আছে। ইউটিউবাররা এখানে রাস্তায় ঘুরে বেড়ায় কিনা আমি জানি না, আমি দেখতে পাইনি কাউকে। তো চলুন দেখি, বাস আসলে বাসের জন্য ওয়েট করছি। লোকাল বেকারির দোকান খুব পপুলার, নুডলস টুডলসও পাওয়া যাচ্ছে। মূলত একটা স্যান্ডউইচ, ভীষণ ভালো খেতে। এর মধ্যে কী দেওয়া আছে এ নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। আমি বুঝতে পেরেছি এই 7 দিন অনেক রকম খেতে হবে। বাস এসে গেছে, বাস খুব একটা ভিড় নেই, জানলার ধারেই সিট পেয়ে গেছি। তো বাদালিংয়ে পৌঁছে গেছি। বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হলো। সামনেই দেখতে পাচ্ছি কেবল কারের লম্বা লাইন। আমার ট্যুরের সাথে টিকিট ইনক্লুড করা ছিল, তাই লাইন দিয়ে ভেতরে ঢুকে গাইডের সাথে উঠে পড়লাম। কেবল কারের অসাধারণ দৃশ্য, পাহাড়ের ওপর সরাসরি চীনের প্রাচীরে নিয়ে যাচ্ছে এই কেবল কার। কেবল কার থেকে টানেল দিয়ে চলে এলাম ওয়ালের ওপরে। 8,800 কিলোমিটার লম্বা এই প্রাচীরের নির্মাণ কার্য শুরু হয় 2200 বছর আগে, সম্রাট কিংসি হুয়ানের সময়। এই প্রাচীরটাই সবচেয়ে প্রথম, তবে এই নির্মাণের কাজ থেমে থাকেনি। তারপর বহু রাজার আমলে সম্প্রসারিত হয়েছে এই প্রাচীর প্রায় 16শো শতাব্দী অবধি। বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীর তৈরি হয়। তবে এর উপযোগিতা ছিল স্বাভাবিক বাঁধ হিসাবে চীনের উত্তরাংশের জলসম্পদকে রক্ষা করার। বর্তমানে এই প্রাচীরের বেশিরভাগ অংশ ভেঙে গেছে, তবে বেশ কিছু অংশ রক্ষণাবেক্ষণ করা হয়েছে পর্যটন ও দেশের প্রাচীন গরিমাকে বজায় রাখার জন্য। কেবল কারে নিচে নামার জন্যে বিরাট লম্বা লাইন, কিন্তু এর একটা অন্য উপায়ও আছে। একটা টোবোগান আছে, যেটাতে করে খুব অল্প খরচায় নিচে নেমে যেতে পারি। এটা খালি নিচে নামার জন্যেই, আর টোবোগানে করে নিচে নামছি। আর এই সঙ্গে আজকের পর্বেও আমরা শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন। আর এই টোবোগান থেকেই শুরু করব পরের পর্ব। আরও অনেক আকর্ষণ দেখানো বাকি আছে, অনেক ইনফরমেশানও দেওয়া আছে, সব দিয়ে দেবো। আপনারা অবশ্যই
দেখবেন সেটা।